ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো আমি ইন্ডিয়ান পলিটি থেকে ইম্পর্টেন্ট 25খানা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু এটা ভালো করে লক্ষ্য করবে। তোমরা কারেক্ট অ্যান্সারটা দেবে, তারপরে কিন্তু আমি কারেক্ট অ্যান্সারটা বলবো। তোমরা যত প্র্যাকটিস করবে দেখবে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের কোথায় প্র্যাকটিস লেভেলটা এসে দাঁড়িয়েছে। এবং আমি কিন্তু আমার এই চ্যানেলটা বিশেষ করে PYQ, বিশেষ করে এখন ইদানিংকালে আমি বেশিরভাগ কিন্তু কোশ্চেন অ্যান্সার নিয়েই আলোচনা করছি। আমার ডিটেল ক্লাস মোটামুটি হিস্ট্রি জিওগ্রাফির কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। আর পলিটিটা আমি এখনও ডিটেল ক্লাস করিনি। তোমরা যারা কিন্তু আমার প্লে লিস্টে আছো, আমার চ্যানেলে আছো, অনেকদিন ধরে ফলো করছে, তোমরা কিন্তু দেখতে থাকবে। আমি কিন্তু এরকম অনেক ভিডিও এবার থেকে আপলোড করব শর্ট কোশ্চেনের। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে ফলো করো। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, ভারতের সংবিধান রচনাকারী গণপরিষদের ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? তো গণপরিষদের ডেপুটি চেয়ারম্যান ছিলেন কিন্তু আমাদের HC মুখার্জি। আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতের জন্য গণপরিষদের ধারণা প্রথম কে দিয়েছিলেন? গণপরিষদের প্রথম ধারণা দিয়েছিলেন কিন্তু MN রয়। ঠিক আছে, আমাদের কারেক্ট অ্যান্সার কি? MN রয়। আর জওহরলাল নেহরু কিন্তু দেননি, তোমরা এটা জানো সবাই। নিচে কে ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির সদস্য ছিলেন না? খসড়া কমিটির মোটামুটি 7জন সদস্য ছিলেন। ঠিক আছে, এর মধ্যে কে ছিলেন না? এর মধ্যে ছিলেন না সৈয়দ মোহাম্মদ সাদিউল্লাহ ছিলেন, গোপালস্বামী আয়েঙ্গারও ছিলেন, মুন্সি ছিলেন, কিন্তু AV ঠাক্কর তিনি কিন্তু খসড়া কমিটির সদস্য ছিলেন না। আর খসড়া কমিটির কজন মেম্বার ছিল? 7জন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 নম্বর প্রশ্নটা, কোন কমিটি ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল? মৌলিক কর্তব্য কিন্তু অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল শরণ সিং কমিটি। ঠিক আছে, আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কবে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়? তো ভারতে কিন্তু প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালে। এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। নেক্সট প্রশ্ন, ভারতীয় গণপরিষদে প্রথম বৈঠককে কে সভাপতিত্ব করেছিলেন? তো প্রথম বৈঠকে কিন্তু সভাপতিত্ব করেছিলেন সচিদানন্দ সিনহা। তিনি কিন্তু অস্থায়ী সভাপতি ছিলেন একটা। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? আজ পর্যন্ত কিন্তু একবারই সংশোধিত হয়েছে, 1976 সালে 42তম সংবিধান সংশোধন। আমরা এটা সবাই জানি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্যের ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছে। আর USA থেকে আমাদের নেওয়া হয়েছে কি? মৌলিক অধিকার। আর ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে? সিটিজেন। আর জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? আমাদের কিন্তু জরুরি যে অবস্থা সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতীয় সংবিধানে সংসদীয় সরকারের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংসদীয় সরকারের ধারণা এটা কিন্তু UK থেকে নেওয়া হয়েছে, ইংল্যান্ড থেকে। ঠিক আছে, আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে আধা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? আধা যুক্তরাষ্ট্রীয় সেটা কিন্তু কোয়াসি ফেডারেল যাকে বলে, সেটা কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটা এসছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা এসছে কিন্তু রাশিয়া থেকে। আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সমগ্র ভারতে ব্যবসা বাণিজ্য এবং তৎসংক্রান্ত বিষয়গুলি ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে স্থান পেয়েছে? এটা কিন্তু আমাদের 13তম অধ্যায়ে কিন্তু স্থান পেয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন কি আছে, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত অনুচ্ছেদগুলির মধ্যে কোনটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সম্পর্কিত? আমাদের অনেকগুলো অধ্যায় আছে জানি, আমাদের অধ্যায় 8 নম্বরটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে যুক্ত ছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলের শপথ বাক্য গ্রহণ করতে শপথ বাক্যের কথা, অ্যাকচুয়ালি ওথের কথাটা কোন সংবিধানে আছে? আমাদের ওথের কথাটা কিন্তু বিশেষ করে আছে 3য় তফসিলে। এটা কিন্তু মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 15 নম্বরে, 1973 সালে কেশবানন্দ ভারতী কেস বর্ণনা করে যে প্রস্তাবনা সংশোধন করা যাবে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে, ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করে কে? সংবিধানের কিন্তু যে প্রস্তাবনা সেটাই কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করে। পরবর্তী প্রশ্ন কি আছে, 17 নম্বরে,
ভারতের কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করার জন্য কার অনুমোদন দরকার? সীমানা পরিবর্তন করব তার জন্য সংসদের অনুমোদনটা কিন্তু লাগবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন ধারায় নতুন রাজ্য গঠন, সীমানা পরিবর্তন এইসব আলোচনা করা হয়েছে? আমরা জানি ইউনিয়ন অ্যান্ড টেরিটরির কথা আমরা জানি ফার্স্ট আর্টিকেলে ফার্স্ট পার্টে ইউজ করা হয়েছে, কিন্তু নতুন রাজ্য গঠন এবং সীমানা পরিবর্তন সেটা কিন্তু আর্টিকেল 3-তে হ্যাঁ বলা হয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো কি আছে, মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য গঠিত হয় কত সালে? এটা কিন্তু 1960 সালে গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় কত সালে? এটা কিন্তু কত সালে হয়েছিল? 2000 সালে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন 21 নম্বর, কোন সালে গোয়াকে মহারাষ্ট্রের সাথে যুক্ত করার প্রস্তাব দেয়া হয়? 1967 সালে। পরবর্তী প্রশ্ন, 53তম সংশোধনী আইন অনুযায়ী নিম্নলিখিত কোনটি রাজ্যের মর্যাদা লাভ করে? নিম্নলিখিত মর্যাদা লাভ করে, বিশেষ করে মিজোরাম কিন্তু মর্যাদা লাভ করেছিল, ঠিক আছে? আমাদের আর দুটো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমরা কিন্তু টোটাল 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, সংবিধানে কোন আইনে নাগরিকত্ব পাওয়ার এবং হারানোর বিধান রয়েছে? আমরা জানি নাগরিকত্ব আইন 1955-তে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে যে যদি একজন ভারতীয় ব্যক্তি স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তার ভারতীয় নাগরিকত্ব বাতিল হবে? এটা কিন্তু 9 নম্বর ধারায় বলা হয়েছে, ঠিক আছে? 25 নম্বর প্রশ্ন কি আছে, আমাদের লাস্ট প্রশ্ন, মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় সুপ্রিম কোর্টে সরাসরি আবেদন করা যেতে পারে? আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু সরাসরি আবেদন করা যেতে পারে আর্টিকেল 32, কিন্তু যখন বলতো 226 আর্টিকেলে বা সেটা কিন্তু আমাদের হাইকোর্ট হয়ে যেত, ঠিক আছে? তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 25টা প্রশ্ন নিয়ে আজকে কিন্তু আলোচনা করলাম।